ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নং আইন এর ধারা আছে 1 থেকে 565 আমরা পড়ব 1 থেকে 150 পর্যন্ত। আমরা মোট পড়ব 150টা ধারা, 1 থেকে 565টাই পড়ব। আমাদের গুরুত্বপূর্ণ হলো 150টা। আর এটিএসআই এএসআই এবি স্যারদের জন্য 100। আমি সাজেশন আজকে দিয়ে দেবো, আমার বিকালে ডিউটির সময় আপনারা সাজেশন দেখে নেবেন। তাহলে 1898 সালের 5 নম্বর আইন ফৌজদারি কার্যবিধি সিআরপিসি এটা একটা পদ্ধতিগত আইন। এর তফসিল হলো 5টা। প্রথম তফসিল বাতিল, দ্বিতীয় তফসিল হচ্ছে দণ্ডবিধি আইনের যে শাস্তি আছে সেই শাস্তি সম্পর্কে 8টা কলামে বিভক্ত আছে। আপনারা সুন্দর করে যখন পড়তে মনে না চাবে তখন ওইটা বোঝার জন্য চোখগুলায় দেখে নেবেন। তাহলে ওর 8টা কলাম আছে। 109 দণ্ডবিধি আইনের 109 থেকে 565 কোনটা আমলযোগ্য, কোনটা আমলের অযোগ্য, কোনটা বিচারযোগ্য, কোনটা পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, কোন ম্যাজিস্ট্রেট কোনটা বিচার করতে পারে, বিস্তারিত বিবরণ ফৌজদারি কার্যবিধি আইনের 2য় তফসিলে লেখা আছে। এরপরে ফৌজদারি কার্য তফসিলের 3 এবং 4 ম্যাজিস্ট্রেট সংক্রান্ত, ওটা আমাদের তেমন জানার নাই। 5ম তফসিল হলো বিভিন্ন ফোরাম সংক্রান্ত, ওটাও আমার আপনার পড়ার নেই, জানবেন শুধু 5ম তফসিলে ফোরাম। 2য় তফসিল ভালো করে দেখবেন, মাঝে মাঝে চোখ বুলাবেন, কারণ কথার পড়ার মাঝখানে 2য় তফসিলের কথা উল্লেখ আছে। এইবার চলে আসেন 1 ফৌজদারি কার্যবিধি আইন 1 দ্বারা কি বলছে, শিরোনাম পরিবর্তন এলাকা। ফৌজদারি কার্যবিধি আইনের 1 দ্বারা শিরোনাম পরিবর্তন ও এলাকা 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইন নামে অভিহিত হইবে। ইহা 22 মার্চ 1898 সালে পাশ হয়। ইহা 22 মার্চ 1898 সালে পাশ হয়। কার্যকারী হয় 1 জুলাই। হইতে 1 জুলাই 1898 সালে। এসব এমসিকিউ আসবে 9 সাল মাল 5 মাস। এখন আসেন 3 ধারা পর্ব। 3 ধারা পর্ব হচ্ছে লেগে ফৌজদারি কার্যবিধি আইন 3 ধারা। সামান্য কথা এমসিকিউর জন্য বলবো, মুখস্থ করার দরকার নাই। এমসিকিউটা কিরকম, ফৌজদারি কার্যবিধি 3 ধারা। আমি আপনি পুলিশ ছিলাম, কয়েকদিন পরে পুলিশ থাকবো না অবসরে গেলে, তখন পূর্বে আমাকে কি নামে ডাকা হয়তো, বর্তমান কি নামে ডাকা হয়, কিন্তু ব্যক্তি ঠিকই আছে। এইখানে কয়টা নামের উল্লেখ আছে। পূর্বে জেলা ম্যাজিস্ট্রেটকে কি নামে ডাকা হয়তো, আর এখন কি নামে ডাকা হয়। তাহলে এখন বইতে লেখা আছে জেলার ম্যাজিস্ট্রেট, বর্তমান ডাকা হয় জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে পূর্বে ডিসি সাহেব বা জেলা ম্যাজিস্ট্রেট কি নামে ডাকা হয়তো, জেলার। খেয়াল করবেন, জেলার ম্যাজিস্ট্রেট বর্তমান হলো জেলা ম্যাজিস্ট্রেট। আর প্রথম শ্রেণীর অধীনস্থ ম্যাজিস্ট্রেট পূর্বে ডাকা হয়তো প্রথম শ্রেণীর অধীনস্থ ম্যাজিস্ট্রেট, বর্তমান ডাকা হয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় শ্রেণীর অধীনস্থ ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তৃতীয় শ্রেণীর অধীনস্থ ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই পরিবর্তন, এটাও শেষ। এখন ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 ক ফৌজদারি কার্য সংজ্ঞা, 4-1 ক সংজ্ঞা আছে। এইগুলোর জন্য গুরুত্বপূর্ণ, এইগুলো ভালো করে খেয়াল করবেন। আমি আপনাদের সাথে এরই করব, সংজ্ঞাও বলে যাব, আপনারা পরে ভিডিও দেখে নেবেন। যারা গ্রুপে নাই অনেক লোক আছেন, সুন্দর পরিবেশ। তাহলে ফৌজদারি কার্যবিধি আইন 4-1 হচ্ছে সংজ্ঞা। প্রথমে আসছে লাগে অ্যাডভোকেট। এই অ্যাডভোকেটের নিয়ম শৃঙ্খলা হচ্ছে কিভাবে নিয়োগ পায়। আমি একটু নিয়োগ বলি, নিয়োগ কিন্তু বইয়ের ভাষা না, এটা বইয়ের ভাষা না, আমার আপনার বোঝার জন্যে, সাধারণত বোঝার জন্যে। অনেকে হয়তো মিসিং হতে পারে, এটা হচ্ছে বইয়ের ভাষা না, যাতে অ্যাডভোকেট কিভাবে নিয়োগ হয়, অ্যাডভোকেট কে। তাহলে এখন দেখেন, সাধারণত আমরা ডিগ্রি পাস করি, তারপরে যে কোনো সাবজেক্টের উপর অনার্স করার পরে যদি এলএলবি করা হয়, আর আইনের উপর যদি কেউ অনার্স করে এবং মাস্টার্স করে, 1 বছরের মাস্টার্স করে, আমার শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিক শ্রেণী, এসএসসি ভোকেশনাল বলতে পারে লেখাপড়ার বিষয়ে। তা এসএসসি হলো কি ডিগ্রি পাস আর অনার্স পাস, বা ডিগ্রি পাস বা অনার্স পাস। আর আইনের উপরে এলএলবি করা বা মাস্টার্স করা ব্যক্তিগুলো যখন আমাদের যেমন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা হয়, অ্যাডভোকেটের ক্ষেত্রেও কেন্দ্রে ওদেরকে কি হয়, যে বার কাউন্সিল পরীক্ষা হয়। প্রথমে হয় এমসিকিউ, বার কাউন্সিল এমসিকিউ টিকার পরে ওদেরকে রিটেন হয়, ভাইভা হয়। যারা পাশ করে ওদেরকে একটা সনদ দেয়, এদেরকে একটা সনদ দেয়। তাহলে এদের শিক্ষাগত যোগ্যতা বুঝতে পারছেন। ডিগ্রি করার পর অনার্স যে কোনো সাবজেক্ট করার পর যদি এলএলবি কমপ্লিট করে, আর যদি আইনের উপর মাস্টার্স করে, অনার্স করে,
সেই ক্ষেত্রে এই দুই ধরনের লোক না হলে পারে এই আইনের উপরে এই অ্যাডভোকেটের আবেদন করতে পারে না। অ্যাডভোকেটের উপরে আবেদন করবে কুশায় যখন বার কাউন্সিল নিয়োগ হয়, নিয়োগের সময় আবেদন করবে, এমসিকিউ দেবে, রিটেন দেবে, ভাইবা দেওয়ার পরে যারা কৃতকার্য হবে এরা হচ্ছে লোকে সনদ পায়। আমরা যেমন এসএসসিতে সার্টিফিকেট পাইছি, এই সনদ পাওয়ার পরে কি হয়, এরা বার কাউন্সিল যে কোনো বাংলাদেশের যে কোনো জেলায় তার যে পছন্দশীল জেলা সেখানে উনি এই বার কাউন্সিলের সদস্য পদ লাভ করে। উনি বার কাউন্সিলের নিয়ম নীতি অনুসারে সদস্য পদ লাভ করে, উনি তখন আইন পেশায় বা আইন ব্যবসায় নিয়োজিত হয়। এতটুক। কারণ আমি এটা বললাম, সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুঝাতে গেলে এরকম কথা আবারও বলবানে, তখন আপনাদের ভিতরে একেবারে একটা কনসেপ্ট হবেন যে আসলে কি এই অ্যাডভোকেটটা কিভাবে হয়। ইনাদের কাজ হচ্ছে আইন ব্যবসা বা আইন পেশা বা আইনের প্র্যাকটিস করে এরা টাকার বিনিময় করে। এদের থেকে কিন্তু সরকার পিপি এপিপি নিয়োগ করে, পাবলিক প্রসিকিউটর নিয়োগ হয়। অন্য কেউ থাকে কিন্তু এদেরকে বেশি নিয়োগ দেওয়া হয়। তাহলে অ্যাডভোকেট তো বুঝতে পারলেন, এক হচ্ছে লাগে অ্যাডভোকেট, অ্যাডভোকেট হচ্ছে ইনি আইন পেশায় নিয়োজিত, ইনি বাংলাদেশের বার কাউন্সিলের যে কোনো স্থানে তিনি আইন পেশায় নিয়োজিত করেন, এটাকে আইন ব্যবসা বলা হয়, এটাকে আইন ব্যবসা বলা হয়। তাহলে অ্যাডভোকেট সম্পর্কে আপনাদের ধারণা ইনশাআল্লাহ একটু হয়েছে। আর এখন পড়েন 4 একের খ। 4 একের খ হলো জামিনযোগ্য অপরাধ। এইখানে দুটো সংজ্ঞা, জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ, সংজ্ঞা আমি দুটো আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি, পরে আপনারা লিখে নিন বা শুনে শুনে আপনারাও পারবেন ইনশাআল্লাহ। 4 একের খ আছে জামিনযোগ্য অপরাধটা কি, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল চলে আসছে। দেন ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল বর্তমান বলবৎ বিশেষ এবং স্থানীয় আইন, বিশেষ এবং স্থানীয় আইন। বিশেষ আইনটা কি, বিশেষ আইন হচ্ছে লাগে নারী শিশু, মাদক, সাইবার, জুয়া খেওয়া এরকম। স্থানীয় আইনটা কি, স্থানীয় হচ্ছে ডিএমপি, সিএমপি, ট্রেনিং সেন্টার, কেডিএ, এইগুলো হচ্ছে স্থানীয় আইন। বন্দর আইন স্থানীয় আইন। তাহলে আবার বলি, জামিনযোগ্য অপরাধ ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল বর্তমান বলবৎ বিশেষ বা স্থানীয় আইন। যে সমস্ত অপরাধ জামিনযোগ্য করা হয়েছে তাকেই জামিনযোগ্য অপরাধ বলে। ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল বর্তমান বলবৎ বিশেষ এবং স্থানীয় আইনে যে সমস্ত অপরাধ জামিনযোগ্য করা হয়েছে তাকে জামিনযোগ্য অপরাধ বলে। 4 একের খ বললাম, আবারও 4 একের খ জামিনের অযোগ্য অপরাধ, আবারও 4 একের খ জামিনের অযোগ্য অপরাধ। এই খতে দুটি সংজ্ঞা। জামিনের অযোগ্য অপরাধটা কি, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল বর্তমান বলবৎ বিশেষ বা স্থানীয় আইনে যে সমস্ত অপরাধ জামিনের অযোগ্য করা হয়েছে তাকে জামিনের অযোগ্য অপরাধ বলে। তাহলে 4 একের খতে দুটি সংজ্ঞা মনে রাখবেন, মূল বই পড়ে নেন। এবার 4 একের গ। 4 একের গ অভিযোগ সাধারণত পুলিশের কাছে করে। অভিযোগ আমরা পুলিশের কাছে ধরে নেই, অভিযোগ পুলিশের কাছে করে, নালিশ ম্যাজিস্ট্রেট বা আদালতের নিকট করে। অভিযোগ কাকে বলে, পুলিশের অভিযোগের সঙ্গে আমি এভাবেই পড়ছি, আপনারাও আরো ভালো পারলে বলে নিন বা দেখে নিন। অভিযোগ আছে কি, কোনো ব্যক্তি পুলিশ অফিসার নিকট বিচার পাওয়ার আশায় জ্ঞাত বা অজ্ঞাত, লিখিত বা অলিখিত বা মৌখিকভাবে যে নালিশ করেন তাকে অভিযোগ বলে। কোনো ব্যক্তি পুলিশ অফিসারের নিকট বিচার পাওয়ার আশায় জ্ঞাত বা অজ্ঞাত মৌখিক বা লিখিতভাবে যে নালিশ করেন তাকে অভিযোগ বলে। 4 একের গ আছে অভিযোগ পুলিশ অফিসারের কাছে করেন। তারপরে চলে যান 4 একের ছ। 4 একের ছ আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা, ধর্তব্য অপরাধ, ধর্তব্য মামলা। 4টে কথা, কাজ এটাই। আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা, ধর্তব্য অপরাধ, ধর্তব্য মামলা। এর সংজ্ঞায়িত কিভাবে করব, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল বর্তমান বলবৎ বিশেষ বা স্থানীয় আইন, বর্তমান বলবৎ বিশেষ বা স্থানীয় আইন। যে সমস্ত অপরাধ পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, যে সমস্ত অপরাধ পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বলে, আমলযোগ্য মামলা বলে, ধর্তব্য অপরাধ বলে, ধর্তব্য মামলা বলে। 4 একের ছ আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা, ধর্তব্য অপরাধ, ধর্তব্য মামলা।
ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল বর্তমান বলবৎ বিশেষ এবং স্থায়ী আইনে যে সমস্ত অপরাধে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বা ধর্তব্য অপরাধ বা আমলযোগ্য মামলা বা ধর্তব্য মামলা বলে। 4-1 বর্গেজ্জা নালিশ। 4-1 বর্গেজ্জা নালিশ কার কাছে করে? আদালতে করে, ম্যাজিস্ট্রেটের কাছে করে, আদালতের কাছে করে, ম্যাজিস্ট্রেটের কাছে করে, বিচারকের কাছে করে। তাহলে নালিশটা 4-1 বর্গেজ্জা কি ফৌজদারি কার্যবিধির না ভুল করছি, বর্গেজ্জা আছে নালিশ কোনো ব্যক্তি বিচারকের নিকট বিচার পাওয়ার আশায় মৌখিক বা লিখিতভাবে জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির নামে যে অভিযোগ দায়ের করেন তাকে নালিশ বলে। ফৌজদারি কার্যবিধি আইনে 4-1 বর্গেজ্জা নালিশ কোনো ব্যক্তি বিচারকের নিকট বিচার পাওয়ার আশায় জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির নামে ম্যাজিস্ট্রেট বিচারক বা আদালতের নিকট যে অভিযোগ দায়ের করে তাকে নালিশ বলে। চলে আসেন টতে হচ্ছে ইনকোয়ারি বা অনুসন্ধান। ইনকোয়ারি অনুসন্ধান করে আদালত। ইনকোয়ারি অনুসন্ধান করে আদালত 4-1 ইনকোয়ারি অনুসন্ধান করে আদালত কোনো ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত সকল কার্যক্রম কোনো ম্যাজিস্ট্রেট আদালত বিচার ব্যতীত সমস্ত কার্যক্রমে তারা অনুসন্ধান বলে। সমস্ত কার্যক্রমে অনুসন্ধান বা ইনকোয়ারি বলে। এরা সহজ এবং ঠতে হচ্ছে তদন্ত। আমাদের কাজ ঠতে হচ্ছে তদন্ত। ঠতে হচ্ছে তদন্ত হচ্ছে কিরা করে? পুলিশ ছাড়াও আরো লোক করে আদালতের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি। তাহলে তদন্ত কারা করে? পুলিশ করে। আর কারা করে? আদালতের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত, আদালত যাকে ক্ষমতা দেয় উক্ত ব্যক্তি। তাহলে তদন্ত করে কিনা? পুলিশ করে, আদালতের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ব্যক্তি। তদন্তের সংজ্ঞা কিরকম? পুলিশ অফিসার কর্তৃক বা আদালতের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কোনো অপরাধের রহস্য উদ্ঘাটন করার জন্য যে কার্যক্রম পরিচালনা করে তাকেই তদন্ত বলে। তাহলে কি পুলিশ অফিসার বা আদালতের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কোনো অপরাধের রহস্য উদ্ঘাটন করার জন্য যে কার্যক্রম পরিচালনা করে তাকেই তদন্ত বলে। তারপরে ঢাকার ড 4-1 ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নং আইনের 4-1 ঢাকার ঢতে কি বলছে? আমলের অযোগ্য মামলা, অধর্তব্য মামলা। ফৌজদারি কার্যবিধির এর সংজ্ঞা বলতেছি। ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল বর্তমান বলবৎ বিশেষ বা স্থানীয় আইনে যে সমস্ত অপরাধে আমলের অযোগ্য করা হয়েছে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না তাকে আমলের অযোগ্য অপরাধ, অধর্তব্য অপরাধ, আমলের অযোগ্য মামলা বলে। তাহলে কি ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল বর্তমান বলবৎ বিশেষ বা স্থানীয় আইনে যে সমস্ত অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না তাকে আমলের অযোগ্য অপরাধ, অধর্তব্য অপরাধ, আমলের অযোগ্য মামলা, অধর্তব্য মামলা বলা হয়। তাহলে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল বর্তমান বলবৎ বিশেষ বা স্থানীয় আইনে যে সমস্ত অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না তাকে অধর্তব্য অপরাধ, আমলের অযোগ্য মামলা বা আমলের অযোগ্য অপরাধ বলে। এরপর হচ্ছে অপরাধ মধ্যাহ্ন 4-1 মধ্যাহ্ন অপরাধ। ফৌজদারি কার্যবিধি 4-1 মধ্যাহ্ন হচ্ছে অপরাধ। অপরাধটা কি? আইনের পরিপন্থী কাজ করা। অল্প লেখলে নাম্বার আসবে না। আইনের পরিপন্থী কাজকে অপরাধ বলে। তো একটু ভালো করে বলি, অপরাধটা হলো কি? যে কাজ আইনে করতে বলা হয়েছে সেটা না করা, যে কাজ আইনে নিষেধ করা হয়েছে সেটা করা কেই অপরাধ বলে। তাহলে যে কাজ আইনে করতে বলছে তা না করা, যে কাজ নিষেধ করছে তাই করাকেই অপরাধ বলে, বা এক কথায় আইনের পরিপন্থী কাজ করাকেই অপরাধ বলে।
এরপর আছে থানার ভারপ্রাপ্ত অফিসার। থানার ভারপ্রাপ্ত অফিসার এটাকে থানার ভারপ্রাপ্ত 4 এর 1 আছে থানার ভারপ্রাপ্ত অফিসার। থানার ভারপ্রাপ্ত অফিসার কি হবেন? থানার ভারপ্রাপ্ত অফিসার হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিচে কনস্টেবলের উপরে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিচে কনস্টেবল পদের উপরে। তাহলে নায়ক কি হবে? নায়কের কোনো কোটা থানা ফাঁড়িতে নাই, অতএব নায়ক গাদ মাথাতে ফেলা দেবেন। তাহলে কনস্টেবলের পদের উপরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিচে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি অনুপস্থিত থাকে বা উনি অসুস্থ থাকেন বা প্রশাসনিক কাজের বাইরে থাকেন, সেক্ষেত্রে যে থানার দায়িত্বে থাকেন, যার উপর থানার দায়িত্ব ন্যস্ত করা হয়, তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিচে কনস্টেবল পদের উপরে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যদি অনুপস্থিত থাকেন বা বাইরে কাজে থাকেন বা মিটিংয়ে থাকেন বা অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব যিনি পালন করেন, ইনি হলেন কোন ব্যক্তি? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিচে কনস্টেবল পদের উপরে। নায়কের পদ কিন্তু নাই, নায়ক নিয়ে চিন্তা করেন না। এরপরে থানা। ধানের ধতে থানা, 4-1 ধানের ধতে থানা। ধানের ধতে থানা। থানাটা কি হচ্ছে? সরকার কর্তৃক সাধারণ ও বিশেষভাবে থানা বলিতে ঘোষিত কোনো ঘাঁটি বা স্থান। তাহলে সরকার কর্তৃক সাধারণ এবং বিশেষভাবে ঘোষিত। সরকার কর্তৃক দেখবেন যে আমাদের মেট্রো কেএমপি তো অনেক আছে, দেখছেন লবণছড়া, হরিণটানা, তারপর আরঙ্গাটা। এছাড়াও ঢাকার অনেক সময় অনেক থানা বৃদ্ধি পায়, বিভিন্ন জেলায় বৃদ্ধি পায় কম বেশি। এগুলো সব সরকার করে। কারা করে? সরকার কর্তৃক সাধারণ বা বিশেষভাবে কোনো থানা বলে ঘোষিত কোনো ঘাঁটি বা স্থানকে বা সরকার কর্তৃক এই প্রসঙ্গে নির্ধারিত কোনো স্থানীয় এলাকা ওর অন্তর্ভুক্ত হবে। তাহলে 3টে কথা, কোনো এলাকা অন্তর্ভুক্ত হবে। সাধারণত থানা বলতে কোনো স্থান, ঘাঁটি বা কোনো এলাকার অংশ বিশেষ। একটা দেন উপজেলা কিন্তু বড়, একটা উপজেলা বড় বা মেট্রোপলিটন থানাগুলো অনেক ব্যস্ত লোক, বেশি লোক থাকার কারণে সরকার দুই একটা থেকে কিছু অংশ 3টে থেকে নিয়ে সরকার যেটা মনে করে কাটিয়ে নতুন যে থানা করে, এ কাজটা সরকার করেন। নির্দিষ্ট একটা অংশ, নির্দিষ্ট একটা স্থান, নির্দিষ্ট একটা ঘাঁটি, এই মিলে হয় থানা। 4-1 ধানের দ্বার থানা। 4-1 ধানের দ্বার থানা। এরপরে চলে যাবো হচ্ছে লোকে ফৌজদারি কার্যবিধি 5। ফৌজদারি কার্যবিধি আইনের 5 দ্বারা আর 2-3 পর্ব। ফৌজদারি কার্যবিধি আইনের 5 আর 6 পর্ব। খেয়াল করেন, ফৌজদারি কার্যবিধি আইনের 5-এ বলছে কি? দণ্ডবিধি অনুসারে অপরাধের বিচার, অন্যান্য আইন অনুসারে অপরাধের বিচার। এই কথাটা একটু আগেও বলছিলাম। দণ্ডবিধি অনুসারে অপরাধের বিচার, অন্যান্য আইন অনুসারে বিচার। এর বাংলা করে বলি, মানে এই যে ফৌজদারি আইন আছে, এটা পদ্ধতিগত আইন। এই পদ্ধতিগত আইন এর তো কোনো অপরাধের শাস্তি নাই, কিন্তু মানুষ কি বলে? ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছে, অপরাধ করে দণ্ডবিধিতে, যা দ্বিতীয় তফসিলের দণ্ডবিধি আইনের 109 থেকে 565 পর্যন্ত। দণ্ডবিধি বা পেনাল কোড বা শাস্তির আইন 1860 সালের যে আইনটা, ওই আইনে যে যদি কেউ অপরাধ করে, এছাড়াও বিশেষ বা স্থানীয় আইনে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, যেমন নারী শিশু, সাইবার, ডিএমপিতে যদি কোনো লোক অপরাধ করে, এর বাংলা কি বলতেছে? অপরাধ করার পরে ওই দণ্ডবিধিতে, নারী ও শিশুতে, পুলিশ আইনে এদের কিন্তু শাস্তির কিভাবে দিতে হবে এরকম কোনো বিধিবিধান নাই। কিভাবে গ্রেপ্তার করতে হবে, কিভাবে শাস্তি দিতে হবে, চার্জ গঠন করতে হবে, এই সমস্ত বিধিবিধান দণ্ডবিধি, নারী ও শিশু, তারপরে সাইবার, স্থানীয় ডিএমপি, বন্দর আইনে নাই। এখন কি হবে? দণ্ডবিধি আইনে যদি কোনো অপরাধ করে বসে কোনো ব্যক্তি, এর অপরাধের বিচার কার্যক্রম ফৌজদারি কার্যবিধি আইনের যে সমস্ত কার্যক্রম আছে, সেই কার্যক্রম পরিচালিত হবে। তাহলে দণ্ডবিধি আইনের 5-1 বলছে দণ্ডবিধি আইনে যে সমস্ত অপরাধ করবে, এই অপরাধের তদন্ত, অনুসন্ধান, বিচার, গ্রেপ্তার, হুলিয়া, কোরক যা কিছু আছে সব ফৌজদারি কার্যবিধি আইন দ্বারা। আমি একটু বেশি করে কলাম, মাইন্ড করবেন না, বুঝার সাথে। তাহলে 5 নম্বর হচ্ছে কি? দণ্ডবিধি আইনের যে অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার। দেখবেন দণ্ডবিধি আইনে কোথাও নাই, কিন্তু ওই খালি শাস্তির কথা বলে গেছে। তখন ওর এই জন্য এটা হচ্ছে পদ্ধতিগত আইন, আর দণ্ডবিধি অন্য আইন হচ্ছে বিধিবদ্ধ আইন। তাহলে এই পদ্ধতিগত আইন দিয়ে আপনি ওর বিচার, অপরাধের বিচার, গ্রেপ্তার, সমন, অরেন সব কিছুই করতে পারবেন এই ফৌজদারি কার্যবিধি আইন দ্বারা, CRPC 1898 সালের 5 নম্বর আইন দ্বারা। এরপরে কি বলছে? বিশেষ এবং স্থানীয় আইন। বিশেষ
5-2 কি বলছে, বিশেষ বা স্থানীয় আইন। এই বিশেষ বা স্থানীয় আইনে দেখবেন তদন্তর, অনেক সময় তদন্তের কথা আছে, কিন্তু কিভাবে গ্রেপ্তার করবেন, কিভাবে বিচার কার্যক্রম হবে, এগুলোর বিস্তারিত বিবরণ দেওয়া নাই। তখন এই আইন বলছে, ফৌজদারি আইন বলছে, যদি বর্তমান এবং বিশেষ আইন বা স্থানীয় আইনে যদি বিচারের পদ্ধতি থাকে, তাহলে আপনারা বিচার আপনাদের আইন দিয়ে করবেন, আমাদের ফৌজদারিতে আসার দরকার নাই। আর যদি ওই আপনার বিশেষ স্থানীয় আইন যদি না থাকে, তদন্ত অনুসন্ধান বিচারের ব্যবস্থা না থাকে, তাহলে আপনারা আসেন, আপনাদের বিচার তদন্ত অনুসন্ধান সমস্ত কার্যক্রম ফৌজদারি আইন দিয়ে করবেন, এতে আমাদের কোনো সমস্যা নাই। যদি আপনাদের সমস্যা নয়, তাহলে আমাদের সমস্যা হবে না। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের দণ্ডবিধি আইনের অপরাধের বিচার ফৌজদারি দিয়ে করতে হবে। কোন আইন দিয়ে করতে হবে? এমসিকিউ, দণ্ডবিধি আইনে অপরাধের বিচার অনুসন্ধান তদন্ত বিচার কোন আইন দ্বারা হবে? ফৌজদারি দিয়ে হবে। আর বর্তমান বিশেষ বা স্থানীয় আইনে অপরাধের বিচার কোন আইন হবে? ওদের আইন দিয়ে হবে, ফৌজদারি আইন হবে, অন্য মানে এরকম থাকতে পারে। তখন আপনি মনে রাখবেন ওইখানে 4টে কোটেশন থেকে, যে ওদের আইনে যদি থাকে, বর্তমান বা বিশেষ আইনে যদি তদন্ত অনুসন্ধান বিচারের পদ্ধতি থাকে, তাহলে বর্তমান বিশেষ আইন দিয়ে করা যাবে। আর যদি না থাকে, তাহলে ফৌজদারি কার্যবিধি আইন দ্বারাই এই বিচার কার্যক্রম করা যাবে। একটা জিনিস যখন পড়াবো, মাইনর অ্যাক্ট যখন আলোচনা করবো, দেখবেন প্রত্যেকটা আইনের একটা করে ধারা আছে। এই যে ফৌজদারি কার্যবিধি 1898 সালের তদন্ত অনুসন্ধান বিচার কার্যক্রম পরিচালিত হবে, প্রত্যেক আইনে দেখবেন, ওটা মুখস্থ করতে যাবেন না, খালি দেখবেন এই কথাটা লেখা আছে যে ওদের তদন্ত অনুসন্ধান বিচার কোন আইনে হবে, সব ফৌজদারি কার্যবিধি আইনেই পরিচালিত হবে। তারপরে চলে যাবে অধ্যায় 2 আদালতের শ্রেণী বিভাগ। এই ডেপরে শেষ। অধ্যায় 2 আদালতের শ্রেণী বিভাগ। সুপ্রিম কোর্ট ব্যতীত সুপ্রিম কোর্টের সম্পর্কে আলোচনা করি। সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, ওর 2টে শাখা আছে। সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, ওর 2টে শাখা আছে, একটা হচ্ছে আপিল বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের 2টে শাখা, একটা আপিল বিভাগ, একটা হাইকোর্ট বিভাগ। তাহলে আদালত সুপ্রিম কোর্ট হচ্ছে 2 প্রকার। সুপ্রিম কোর্টের 2টে শাখা, সর্বোচ্চ আমরা সুপ্রিম কোর্টে তার 2টে শাখা আছে, একটা আছে আপিল বিভাগ আর একটা আছে হাইকোর্ট বিভাগ। এমসিকিউ, সুপ্রিম কোর্টের কয়টা শাখা? 2টে শাখা, একটা হাইকোর্ট বিভাগ বা শাখা, বা আপিল বিভাগ বা শাখা। এই শাখা বা বিভাগ একই জিনিস, শুধু ভাষাগত পরিবর্তন। এরপরে চলে আসেন মূল পড়ায়। 6 ফৌজদারি কার্যবিধি 1898 সালের অধ্যায় 2 আদালত, ফৌজদারি আদালত বা অফিসের গঠনের সম্পর্কিত। এই অধ্যায় থেকে আমরা 3টে ধারা পড়ব, 4টে। এই 2 নম্বর অধ্যায় 4টে ধারা পড়ব, 4টে আপনারা বারবার পড়বেন। এইগুলো ঘুরে ঘুরে আমরা ভিতরে আলোচনা করব। 6, 10, 11, 12, 6, 10, 11, 12, এই 4টে। কিন্তু আজকে 6 পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে কি বলছে, ফৌজদারি কার্যবিধি সুপ্রিম কোর্ট বাদ দিয়ে দেন, ওরা হাইকোর্ট আর আপিল বিভাগ বাদ। এখন হচ্ছে আদালত সাধারণত 2 প্রকার। আদালত সাধারণত 2 প্রকার। প্রথমে একটা আদালত ধরবেন, লিখবেন, লেখার পরে নিজেরা প্র্যাকটিস করবেন যে আদালত যে বললো দেখি। এখন আদালত লিখলেন, ওটা 2টি হাতে হাত ভাগ করলেন, একটা দায়রা আদালত, একটা ম্যাজিস্ট্রেট আদালত। একটা দায়রা আদালত, একটা ম্যাজিস্ট্রেট আদালত। একটা দায়রা আদালত, একটা ম্যাজিস্ট্রেট আদালত। এখানে 2 ধরনের ম্যাজিস্ট্রেট কাজ করে। বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বা ইংরেজি ভাষা আছে, একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেটের ইংলিশ হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ইংলিশ হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাহলে আদালত 2 প্রকার, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত, 2 ধরনের ম্যাজিস্ট্রেট থাকে, 2 ধরনের ম্যাজিস্ট্রেট কাজ করে, বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটা কিন্তু 2007 সালের 1 নভেম্বর ফখরুদ্দিন সরকার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ যখন আলাদা করছে, তখন এরকম অনেক কিছু হয়েছে। যাক, অত দূর যাব না, অত দূরের প্রশ্ন আমাদের আসবেন না। এছাড়াও তাহলে আদালত 2 প্রকার, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। 2 ধরনের ম্যাজিস্ট্রেট কাজ করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরপরে 4 শ্রেণীর, এছাড়াও 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাজ করে। খেয়াল করেন 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেটগুলো কি? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন এলাকার দায়িত্বে থাকে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলার দায়িত্বে থাকে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলার দায়িত্বে থাকেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলার দায়িত্বে থাকেন। তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, হাইপেন দিয়ে রাখবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরপরে কি? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট,
দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। সহজ জিনিস। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে আদালত একটাই ধরে নেবেন, ধরার পরে দুই ভাগে ভাগ করে খাতার পর লেখবেন, দেখবেন একবার লেখলে জীবনে আর ভুলিবেন না। তাহলে আদালত দুই প্রকার, নির্বাহী দায়রা আদালত, দায়রা আদালত আর দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত দুই ধরনের ম্যাজিস্ট্রেট কাজ করে, বিচারিক ম্যাজিস্ট্রেট আর হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর তারপরে 4 ধরনের ম্যাজিস্ট্রেট কাজ করে ওইখানে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যেমন আমাদের পুলিশ কমিশনার, ডিআইজি র্যাঙ্ক, উনি যখন রেঞ্জে যায় তখন ডিআইজি, মেট্রোপলিটন হলে পুলিশ কমিশনার। ঠিক যিনি মহানগর এলাকায় থাকেন তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যিনি জেলার দায়িত্বে থাকেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরপরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। যাক, আসসালামু আলাইকুম।